প্রত্যেককে স্বাগত। আজ আমরা আলোচনা করব লিঙ্গ সংযোজিত জিনের উত্তরাধিকার সংক্রান্ত একটি বিষয়। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম বর্ণান্ধতা সম্পর্কে। আজ আমরা আলোচনা করব হিমোফিলিয়া সম্পর্কে। বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই জিনটি এক্স ক্রোমোজোম বাহিত এবং প্রচ্ছন্ন প্রকারের জিন, অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই মোড অফ ইনহেরিটেন্স একই রকম হবে, অর্থাৎ জিনের যে প্রকাশভঙ্গি তাও কিন্তু একই রকমের হবে। প্রথমে আমরা আলোচনা করে নিই হিমোফিলিয়া রোগটি আসলে কি, এর কারণ কি, রোগ লক্ষণ কি। পরবর্তীতে আমরা খুব ছোট একটি সমস্যা এবং সেই সমস্যাটি সমাধান করব এবং কিছু হোমওয়ার্ক বা হোম টাস্ক আমরা দেব, সেগুলি তোমরা বাড়িতে অভ্যাস করবে। বেশ, আমরা আসি প্রথমে হিমোফিলিয়া আসলে কি। হিমোফিলিয়া হলো একটি বংশগত রোগ। অবশ্যই মানুষের বংশগত যে রোগে রক্ত তঞ্চিত হয় না তাকে আমরা হিমোফিলিয়া বলবো। অর্থাৎ এই রোগের ক্ষেত্রে আমরা দেখব যে পেশেন্টের রক্ত তঞ্চিত হয় না, অর্থাৎ রক্ত তঞ্চন ব্যাহত হয়। এ প্রসঙ্গে আমরা বলতে পারি যে আমাদের ক্ষেত্রে কোনো জায়গা যদি কেটে যায় বা ছড়ে যায়, সেখান থেকে রক্তপাত হতে থাকে। আমরা জানি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই এই রক্তপাত বন্ধ হয়। অর্থাৎ রক্তপাত হতে থাকা এবং রক্ত তঞ্চিত হওয়া এ দুটি ভিন্ন বিষয়, সময়ও এক্ষেত্রে ভিন্ন। একটিকে আমরা ব্লিডিং বলবো, একটিকে ক্লটিং বলবো। এই যতক্ষণ ধরে রক্ত বেরিয়ে যেতে থাকে, অর্থাৎ রক্তপাত হতে থাকে, এই সময়টিকে আমরা বলবো ব্লিডিং টাইম বা বিটি। এটিকে আমরা বলবো বিটি বা ব্লিডিং টাইম। এবং রক্ত তঞ্চিত হওয়ার সময়কালকে আমরা বলবো ক্লটিং টাইম বা সিটি। বেশ, হিমোফিলিয়ার ক্ষেত্রে এই বিটি এবং সিটি, যেটি স্বাভাবিক মানুষদের ক্ষেত্রে আমরা দেখি 2 to 8 মিনিটস, এটি 2 to 8 মিনিটস। হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই স্বাভাবিক সময়কালটাকে দেখব না। অর্থাৎ এক্ষেত্রে একবার রক্তপাত শুরু হলে সেটি চলতে থাকে এবং সিভিয়ার কেসে মৃত্যু পর্যন্ত হতে পারে। যাই হোক, এখন হিমোফিলিয়া এই টার্মটির লিটারারি মিনিং কি? হিমোফিলিয়া রোগটি এসেছে দুটি গ্রিক শব্দ, হাইমা অর্থাৎ ব্লাড এবং ফিলিয়া অর্থাৎ লাভ বা লাস্ট থেকে। আমরা এখানে শুধুমাত্র দুই ধরনের হিমোফিলিয়া আলোচনা করব, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ, একে আমরা রাজকীয় হিমোফিলিয়াও বলতে পারি। কেন রাজকীয় হিমোফিলিয়া বলবো? না, এই রোগটির প্রথম আবিষ্কার হয় রানী ভিক্টোরিয়ার বংশে, তাই একে আমরা রাজকীয় হিমোফিলিয়া বলবো। যেহেতু এই হিমোফিলিয়াটি প্রথম আবিষ্কৃত, তাই একে আমরা ক্লাসিক্যাল হিমোফিলিয়াও বলতে পারি। আরেকটি হিমোফিলিয়া হলো হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি কে আমরা ক্রিসমাস ডিজিজও বলতে পারি। ক্রিসমাস ডিজিজ কেন? না, রক্ত তঞ্চনের একটি ফ্যাক্টর হলো ক্রিসমাস ফ্যাক্টর। হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে এই ক্রিসমাস ফ্যাক্টরটি অ্যাবসেন্ট থাকে, ফলে রক্ত তঞ্চিত হয় না। তাই এই ক্রিসমাস ফ্যাক্টরের নাম অনুসারে একে বলা হয় ক্রিসমাস ডিজিজ। এখন আমি ফ্যাক্টরের কথা বললাম, ফ্যাক্টর আসলে কি? না, আধুনিক গবেষণাতে দেখা যায় যে রক্ত তঞ্চনের জন্য বেশ কতগুলি ফ্যাক্টর দায়ী। এইগুলিকে আমরা 1, 2, 3, 4 করে নামকরণ করলে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9, এই দুটি ফ্যাক্টর যদি তৈরি না হয় তাহলে হিমোফিলিয়া তৈরি হতে পারে। ফ্যাক্টর 8, যাকে আমরা আবার বলবো স্টুয়ার্ট ফ্যাক্টর। ফ্যাক্টর 8 কে আমরা কি বলবো? ফ্যাক্টর 8 কে আমরা বলবো স্টুয়ার্ট ফ্যাক্টর। অর্থাৎ ফ্যাক্টর 8 বা স্টুয়ার্ট ফ্যাক্টর যদি মিসিং থাকে, তাহলে সেক্ষেত্রে যে হিমোফিলিয়া হবে তাকে আমরা বলবো রাজকীয় হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। অপরদিকে ফ্যাক্টর 9, যাকে একটু আগে আমরা বললাম, যাকে আমরা বলবো ক্রিসমাস ফ্যাক্টর। এই ক্রিসমাস ফ্যাক্টর যদি মিসিং থাকে
তাহলে তাকে আমরা বলবো হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। এখন দেখব হিমোফিলিয়ার কারণ কি। হিমোফিলিয়ার কারণ হলো মানুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন ফ্যাক্টরের জন্য যে সমস্ত দায়ী জিনগুলি আছে, সেই দায়ী জিনগুলির মধ্যে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 যদি কোনো কারণে মিউটেশনের ফলে পরিবর্তিত হয়, তাহলে এই ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 রক্তে অনুপস্থিত থাকে, অর্থাৎ সেক্ষেত্রে হিমোফিলিয়া সংঘটিত হয়। অর্থাৎ এটি একটি জিন গঠিত রোগ এবং এক্স ক্রোমোজোম বাহিত জিনটি প্রচ্ছন্ন প্রকারের। ক্লিয়ার? বেশ। এখন রোগ লক্ষণ কি? আমরা প্রথম থেকে আলোচনা করছি রোগ লক্ষণ কি না। রোগ লক্ষণগুলি হলো, যদি কোনো কারণেতে কোথাও কেটে যায় তাহলে রক্ত তঞ্চিত হয় না। সিভিয়ার টাইপ হিমোফিলিয়া হতে পারে মহিলাদের ক্ষেত্রে যদি দুটি এক্স ক্রোমোজোমেতে এই জিনটি থাকে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকে। আর এই রোগটি সাধারণত পুরুষদের ক্ষেত্রে বেশি পরিমাণে আমরা দেখব, তার কারণ আমরা জানি যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগুলি সাধারণত পুরুষদের দেহে প্রকাশিত হয়, কারণ হেমিজাইগাস অবস্থাতে এই প্রচ্ছন্ন জিনগুলি প্রকাশিত হতে পারে। ক্লিয়ার? বেশ, চলে আসি সমস্যাতে। প্রথম সমস্যাটি হলো, হিমোফিলিয়ার বাহক মহিলা যদি স্বাভাবিক পুরুষকে বিবাহ করে তবে সন্তান সন্ততিদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ এবং পুত্র সন্তানদের কত শতাংশ রোগগ্রস্ত হবে? আমরা প্রথমে দেখে নিই যে মহিলাদের ক্ষেত্রে কিরকম ভাবে এই জিনটি প্রকাশিত হয়। যদি মহিলাদের ক্ষেত্রে আমরা ভাবি, অর্থাৎ ক্রোমোজোম সেক্ষেত্রে XX, তাহলে আমরা জানি এই প্রচ্ছন্ন জিনটি, যাকে আমরা এখানে H লিখলাম, এই জিনটি হোমোজাইগাস অবস্থাতে প্রকাশিত হবে, অর্থাৎ এটি রোগগ্রস্ত হবে। এটি রোগগ্রস্ত। বেশ, যদি জিনটি হেটেরোজাইগাস অবস্থায় থাকে, অর্থাৎ একটি এক্স ক্রোমোজোমে থাকে, তাহলে সেক্ষেত্রে মহিলা বাহক হবে, এটি আমরা জানি। যদি দুটি ক্রোমোজোমে এই জিনটি না থাকে, অর্থাৎ মিউটেশন না ঘটে, তাহলে সেক্ষেত্রে মহিলা হবে স্বাভাবিক। একই রকম ভাবে পুরুষদের ক্ষেত্রে যদি আমরা ভাবি, কি হবে না, পুরুষদের ক্ষেত্রে যেখানে ক্রোমোজোম XY, সেখানে এটি হেমিজাইগাস অবস্থাতে, অর্থাৎ একটি এক্স ক্রোমোজোমে যদি জিনটি থাকে, তাহলে এই জিনটি প্রকাশিত হবে, অর্থাৎ পুরুষটি রোগগ্রস্ত হবে। এবং যদি এই জিনটি এক্স ক্রোমোজোমে না থাকে, তাহলে অবশ্যই পুরুষটি হবে স্বাভাবিক। এটি আমরা জানি, বর্ণান্ধতা করার সময় এটি আমরা এই বিষয়টিকে খেয়াল করেছি। এখন দেখে নিই হিমোফিলিয়ার বাহক মহিলা। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব বাহক মহিলা মানে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি এক্স ক্রোমোজোমে জিনটি আছে, অর্থাৎ XHX। তার সাথে যদি স্বাভাবিক পুরুষের বিবাহ সংঘটিত হয়, স্বাভাবিক পুরুষ অর্থাৎ X এবং Y, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক পুরুষ মানে XY। এক্ষেত্রে প্রথমে কি তৈরি হবে? গ্যামেট, একটি XH। এক্ষেত্রেও তাই আমরা দেখব X। এক্ষেত্রে দুটি গ্যামেট তৈরি হবে, দুটি ভিন্ন প্রকারের, একটি X এবং একটি Y। এখন এদের মধ্যে যদি মিলন ঘটে, তাহলে এটি হবে XHX, XHY, এটি হবে XX, এটি হবে XY। এখন লিঙ্গের দিক দিয়ে এটি হলো মহিলা, বেশ, এটি হলো পুরুষ XY, এটিও মহিলা XX এবং এটি পুরুষ XY। বেশ, এখন একটি মাত্র ক্রোমোজোমেতে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এই হিমোফিলিয়া জিনটি আছে, অর্থাৎ এটি হেটেরোজাইগাস অবস্থায়, অর্থাৎ মহিলা বাহক হবে, অর্থাৎ মহিলা হবে বাহক। এক্ষেত্রে দেখতে পাচ্ছি হেমিজাইগাস অবস্থাতে এই জিনটি আছে, পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থায় জিনটি প্রকাশিত হয় আমরা জানি, অর্থাৎ এটি হবে হিমোফিলিয়া, অর্থাৎ রোগগ্রস্ত পুরুষ, এটি হবে রোগগ্রস্ত পুরুষ। বেশ, এক্ষেত্রে জিনটি আমরা দেখতে পাচ্ছি নেই, দুটিতেই দুটি এক্স ক্রোমোজোমের এই জিনটি নেই, তাহলে সেক্ষেত্রে এই মহিলাটি হবে স্বাভাবিক, এটি হবে স্বাভাবিক। এক্ষেত্রে পুরুষও হবে স্বাভাবিক, কারণ জিনটি নেই। বেশ,
এখন যদি আমরা শতাংশে হিসেব করি তাহলে কিভাবে দেখব না, সন্তান সন্ততিদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা অর্থাৎ রোগগ্রস্ত কতজন, মোট 4 জন অফস্প্রিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে একজন মাত্র রোগগ্রস্ত, একজন মাত্র এখানে দেখতে পাচ্ছি পুরুষ রোগগ্রস্ত, অর্থাৎ আউট অফ 4 1, অর্থাৎ রোগগ্রস্ত হলো 25%। হিমোফিলিয়া রোগগ্রস্ত অর্থাৎ হিমোফিলিয়া রোগগ্রস্ত হলো 25%। বেশ, সামগ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে কি দেখব না, রোগগ্রস্ত হচ্ছে 25% এবং বাহক 25%, একটি মাত্র বাহক এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং স্বাভাবিক সমান 50%, সামগ্রিকভাবে 100%। এখন পুত্র সন্তানদের ক্ষেত্রে কত শতাংশ রোগগ্রস্ত, এটি আমার পরবর্তী প্রশ্নের অংশে ছিল। পুত্র সন্তানদের মধ্যে রোগগ্রস্ত কত শতাংশ, আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটি পুরুষের মধ্যে একজন রোগগ্রস্ত একজন স্বাভাবিক, অর্থাৎ পুরুষদের মধ্যে রোগগ্রস্ত যদি আমরা হিসেব করি তাহলে দেখব পুরুষ রোগগ্রস্ত হলো 50%, অর্থাৎ দুজন পুরুষের একজন এফেক্টেড, এবং স্বাভাবিক পুরুষ সমান 50%। বেশ, আশা করি বিষয়টি তোমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে। আজ আমরা এটুকুই আলোচনা করলাম। যে হোমওয়ার্কগুলি আমরা দিচ্ছি সেগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আজ এই পর্যন্তই।